আচ্ছা, আজকে ক্লাস যেটা শুরু হবে, যে কবিতাটা দিয়ে আমরা আজকে পড়াটা শুরু করব, সেটা হলো ছন্নছাড়া। অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা। আমি গতকাল কিছুটা তোদের কবিতা বলেছি, তবুও আজকে আমি একটু বুঝিয়ে রাখি। তো যাই হোক, ছন্নছাড়া কবিতাটা যিনি লিখেছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, তিনি 1903 সালে বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 13 বছর বয়সে তার পিতার মৃত্যুর পর তিনি কলকাতায় চলে আসেন। মানে বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করলেও 13 বছর বয়স যখন ওনার, তখন তিনি কলকাতায় চলে আসে। এখানে তিনি স্কুল পাশ করেন। তারপর সেখান থেকে কলেজ, সেখান থেকে ইংরেজিতে তিনি স্নাতক হন। তারপর তিনি বিভিন্ন অনেক ধরনের গল্প কবিতা লিখেছেন। তার মধ্যেই আমরা যেটা পড়বো সেটা হলো ছন্নছাড়া। হুম। তো কবিতার বেশ, আমি আবার প্রথম থেকেই শুরু করছি। কবিতাটা যেহেতু আজকে আবার নতুন করে পড়াচ্ছি আমি। তো দেখ, প্রথম লাইনে যেটা রয়েছে, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে। গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতীক। মানে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত এখানে যে গাছের একটা বর্ণনা করছেন, সেই গাছটার যে বর্ণনায় তিনি নিজের কথার মধ্যে দিয়ে তুলে ধরেছেন, সেই গাছের মধ্যে না আছে ডালপালা, না আছে কোনো সবুজ পাতার একটা ছোট্ট কোনো নিদর্শন। একদম শুকনো জীর্ণ হয়ে যাওয়া। মানে আমরা যেটা দেখি বসন্তকালে একেবারে গাছের পাতা যেমন ঝরে যায়, শীত শেষ হয়, গরমের শুরুর যে মধ্যবর্তী অবস্থায় একেবারে গাছের পাতা পড়ে যাওয়ার পর গাছের যে অবস্থা হয়, তার থেকেও একেবারে রিক্ত জীর্ণ অবস্থা। তো সেই গাছের পাশ দিয়ে তিনি জরুরি পথে, মানে জরুরি কোনো একটা কাজে তিনি ট্যাক্সি করে যাচ্ছিলেন। তো সেই রাস্তা দেখিয়ে ড্রাইভার বললেন যে ওদিকে যাবো না। দেখছেন না, ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। টোঙা প্যান্ট, টোঙা জুতো, রোখা মেজাজ, পোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। তো এইটুকু জায়গা থেকে আমরা যেটুকু বুঝলাম যে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত এখানে কোনো একটা জরুরি কাজে ট্যাক্সি করে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি একটা রাস্তা পেয়েছেন। সেই রাস্তার মোড়ের মাথায় একটা গাছ পেয়েছেন। সেই গাছটার অবস্থা খুবই খারাপ, যার একেবারে শীর্ণ জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই গাছের পাশ থেকেই একটা রাস্তা গেছে, এবং সেই রাস্তার মাথায় কতগুলো ছেলে দাঁড়িয়ে রয়েছে, যাদের বর্ণনায় কবি লিখেছেন যে তাদের প্যান্ট হচ্ছে ছোঙা, জুতো হচ্ছে চোখা, মেজাজ হচ্ছে রোখা, কপাল হচ্ছে থোকা। তো ওখান দিয়ে গেলেই নাকি ছেলেগুলো গাড়ি দাঁড় করিয়ে বলবে লিফট চাই আমার। কবি বললেন ওরা কারা? ড্রাইভার তখন বলছেন চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই বাসিন্দা, নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিছু নেই, দুটে নেই, নীত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা নেই, স্বাধীনতা নেই, হেসবেন না ওদের। তো ড্রাইভার তখন ওদের বলছেন যে একটা মানুষ, একটা ভদ্র লোক, তাদের বৈশিষ্ট্য বোঝাতে আমরা যে জিনিসগুলো দেখি, যে যে শব্দগুলো ব্যবহার করে থাকি, তার কোনোটাই লেশ মাত্র তাদের মধ্যে নেই। তাদের মধ্যে শালীনতাও নেই, তাদের মধ্যে কোনো ভয় নেই, না আছে কোনো নীতি, না আছে কোনো আইন কানুন, কিচ্ছু নেই ওদের মধ্যে। তখন কবি বলছে কেন নেই? তখন ড্রাইভার বলছেন যে ওরা যে এই রাজ্যের বাসিন্দা। দেখতে দেখতে পাচ্ছি ছবিটা অনেকটা এইরকম দেখতে হবে। চোঙা চোঙা প্যান্ট, চোঙা চোঙা জুতো, হ্যাঁ, পোকা টোকা কপাল। যাই হোক, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার মতো নেতা নেই, প্রেরণা জাগানোর মতো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারুর কোনো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের সুধাখরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ। ঠিক আছে? তো এখানে ক্ষুধাহরণ কথার অর্থ হচ্ছে যার আবার ইচ্ছে চলে যায়।
আর সুদাহরণ কথার অর্থ হচ্ছে ধরো কোনো অমৃত পান করা, সেটাকে বলে। ঠিক আছে? তো যাই হোক, এখানে কবি বলছেন যে, মানে ড্রাইভার কবিকে বলছেন যে, আরে ওরা তো নেই রাজ্যের বাসিন্দা, ওদের জন্য তো কিছুই নেই। না কলেজের সিট আছে, না অফিসে চাকরি আছে, না কারখানার কাজ আছে, সামনে গাছে জায়গা আছে, মেলায় খেলায় টিকিট আছে, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ, বেসিক্যালি ওদের জন্য কিছু নেই। ওদের জীবনটা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হয়তো ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে লোককে বিরক্ত করা, হয়তো মানুষকে উত্তপ্ত করা। কারণ ওদের জীবনে কোনো লক্ষ্য নেই, ওদের জীবনে কোনো ভালো কিছু নেই। আমরা প্রত্যেকে, যদি সবাইকে একটা কথা বলি, আমরা প্রত্যেকে জীবনে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য দেখি। আমরা প্রত্যেকে জীবনের লক্ষ্য আছে। বাবা মাদের একটা লক্ষ্য আছে, ওদের একটা লক্ষ্য রয়েছে জীবনে। এখন যেহেতু তোরা একটা স্কুলে পড়ছিস, পড়াশোনা করছিস, তোদের ক্ষেত্রে তোদেরকে সকালবেলা কিছু হোক না হোক বই নিয়ে পড়তে যেতে হবে। বাড়িতে এসে বইটা খুলে একবার অন্তত দেখতে হবে, এটা তো একটা লক্ষ্য। এই লক্ষ্যটাও যখন জীবন থেকে চলে যাবে, তখন তোদের লক্ষ্যটা আসবে চাকরি পাওয়া। এই চাকরি পাওয়ার লক্ষ্যটাও যদি তোদের জীবনে না থাকে, তখন কিছু নেই। এই দেখ, এখন তোদের গরমের ছুটি চলছে, তোদের স্কুলে যাওয়ার তাড়া নেই, তোদের সকালে উঠে স্নান করার তাড়া নেই, খাওয়ার তাড়া নেই, ঘুরে ছাড়ার তাড়া নেই, তোদের জামা কাপড় গুছিয়ে পরে যাওয়ার তাড়া নেই, তোদের কোনো কিছুরই কোনো তাড়া নেই। ঠিক আছে? যেগুলো তোদের কোনো কিছুর কোনো তাড়া নেই। তোরা শুনতে পাচ্ছিস আমার কথা? ওকে 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 ওকে, তুমি মিউট কর, মিউট কর। তো যেহেতু ওদের জীবনে কোনো লক্ষ্য নেই, তাই ওরা যেটা করার সেটাই করছে। তো ওরা কি করছে? ওই যে তার উদাহরণের উদাহরণ, উদাহরণ মানে খিদের জ্বালায় যে ওরা এগুলো করছে তা না। ওরা উদাহরণে শুধু নিজের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক ছেলেকে ফালতু এক রথ, তাও দিয়েছিল পাঠ করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কে। আহ তোকে যদি আমি বাড়ির রক যদি তোদেরকে আমি দেখাই, তোদেরকে যদি দেখাতে পারি, একটু ওয়েট কর, আমি তোদেরকে পারলে দেখাচ্ছি। তাহলে তোরা দেখতে পারবি যে পুরোনো বাড়ির যে রক গুলো হয় সেগুলো কেমন। তাহলে অনেক ভালো করে তুলতে পারবি। একটা সময় মানুষেরা ঠিক এইরকমই ভাবে বিভিন্ন বাড়িতে বসে তারা কি করতো, তারা সেসব বাড়ির রকে বসে আড্ডা দিত। সেই রকটাও যখন তারা আর খুঁজে পাচ্ছে না, সেই রকটাও যখন তাদের কাছে আর নেই, তখন তারা কি করবে? তখন তারা রাস্তায় নেমে দাঁড়িয়েছে। তারা তখন তাদের কাছে আর বিশেষ কিছু নেই বলে তারা তখন রাস্তায় এসে দাঁড়িয়ে, ওখানেই দাঁড়িয়ে তারা আড্ডা মারছে, ঘুরছে। তারা করতে পারে। দেখতে পাচ্ছিস? এখন এটা তোদেরকে একটা ছবি দেখাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এখন যেটা দেখাচ্ছে সেটা দেখ। এই যে, দেখতে পাচ্ছিস এটা? এই যে যে বাড়িটা, এইটাকে বলা হয় পুরনো বাড়ির রক। ঠিক আছে? একদম ঠিক, একদম ঠিক। তো এই হচ্ছে পুরনো বাড়ির রক, যেখানে এক্স্যাক্টলি। তো এই যে পুরনো বাড়ির রক যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, এরকম জায়গায় বসে আগে লোকেরা আড্ডা মারতো, গল্প করতো, নিজেদের খোঁজ বিনিময় করতো। এটাও এখন কিন্তু তাদের কাছে আর নেই। তো যেহেতু তাদের কাছে আর নেই, তারা তখন আর কি করবে?
তারা তখন আর কি করবে, আর তো কিছু নেই তখন করার মতো। তখন তারা সেই কারণেই এখন যেটা করবার তারা সেটা করছে, অর্থাৎ তারা এখন ঘুরে বেড়াচ্ছে লোকের কাছে। ঠিক আছে? দেখতে পাচ্ছিস তোমার স্ক্রিনটা সবাই? তো দেখ, তারপর বলছে দেখ যে এখানে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে বর্তমানের গতি নেই, কোথায় চলেছে ঠিক তার ভবিষ্যতের ঠিকানা। একটু আমি তোদের যেটা বললাম যে ছেলেগুলোর যা অবস্থা, বর্তমানে কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই, তারা আগে কি করেছে তার কোনো হুঁশ নেই, ভবিষ্যতে কোনো ঠিকানা নেই। তেজহীন পেট, মলিন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের ঝোল। তো ওদেরকে দেখে যেন মনে হচ্ছে যে কেমন ধরনের যেন ওরা, ওদের কোনো কোনো কিছুই যেন ওদের দেখে কিছু মনে হয় না। ওদের দেখে না কোনো বিচলিত মনে হয়, না ওদেরকে দেখে মনে হয় ওরা কোনো কিছুর জন্য আকুল হয়ে দাঁড়িয়ে রয়েছে, বা ওদের জন্য কোনো কিছু ওরা কোনো কিছুই নেই ওদের মনে হয়। তবুও লেখক বললেন যে না, ওখান দিয়েই যাবে, ওখান দিয়েই শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলাম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? তো ওদেরকে কবি ডেকে নিজের থেকেই বললো, তোমাদের কি ট্যাক্সি ট্যাক্সি লাগবে, তোমাদের লিফট টিফট চাই, কোথায় যেতে চাও? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া, স্ব উল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা, চিঠি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি বেলগড়িয়া। তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সি। বললো কত যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না জলসা না, নেই কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছনে ধাওয়া করেছে, আমরা কিন্তু ট্যাক্সি খুঁজছি। তো ওদেরকে যখন ড্রাইভার বলল, এই লেখক বলল যে তোমরা কোথাও যাবে, গাড়িতে উঠবে, তো ওরাও যেন কোনো একটা গাড়ির অপেক্ষাই যেন করছিল। হঠাৎ করে মেঘনা চাইতে জল, গাড়িটা নিজেই যখন এসে ওকে জিজ্ঞাসা করছে তোমরা কোথাও যাবে, তো ওরা না মানে বেশ উল্লাসের সাথে বললো, বাহ গাড়ি পেয়ে গেছি, চল 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 চল, বলে সবাই গাড়িতে উঠে পড়লো। তো লেখক সচল মানে যথারীতি জিজ্ঞাসা করেছে যে তোমরা তাহলে কোথায় যাবে? বেলঘড়ি। ওরা নিজেদের মধ্যে বলেছে বেলঘড়িয়া, সরি। তো লেখক বলছে তোমরা কোথায় যাবে, তুমি বলছে নিজেদের মধ্যে বলেছে বেলঘড়িয়া, কিন্তু লেখককে বলেছিল তুমি যে সামনের দিকে আমরা যাবো। এই যে ভিড় দেখতে পাচ্ছেন, তো যখন লেখক তাকিয়েছে দেখছে একটা বিরাট ভিড় ওখানে রয়েছে। ওখানে না কোনো সিনেমা রয়েছে, না কোনো জলসা রয়েছে, না কোনো সিনেমা তারকা এসছে, কিন্তু ভিড়টা কিসের? ভিড়টা হচ্ছে একজন নিরীহ লোক নাকি ওখানে চাপা পড়েছে, আর যে গাড়িটা চাপা দিয়েছে সেই গাড়িটা চাপা দিয়ে পালিয়ে গেছে। আর এই চোঙা চোঙা প্যান্ট পরা, যে জুতো পরা যে ছেলে পেলে গুলো, তারা কিন্তু ওই গাড়িটার পিছনে তাড়া করে গাড়ি খুলতে দেয়, তাতে কিনা এই লোকটা কিন্তু ঢুকে যাওয়ার জন্য। দেখ এখানে লেখা রয়েছে ওরা খালি ট্যাক্সি খুঁজছে। কে ছিল? একটা বেওয়ারি ভিখারি, রক্তে মানুষে গলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই, সবার জন্য ফুটপাত আছে, তো মাথার উপরে ছাদ নেই। এর জন্য একটা পাত্র তো আছে, তার মধ্যে একটা প্রকাণ্ড ফুটো। রক্তে মাখামাখিতে গলা পাকানো ভিখারিকে ওরা মাজা করে তুলে নিল কেন? ওরা তখন ওই যে ভিখিরি যাকে কোনো একজন ড্রাইভার হয়তো ধাক্কা মেরে দিয়ে চলে গেছে, যা একেবারে রক্তে মাংসে গলা পাকিয়ে গেছে, সেই লোকটাকে নিয়ে ওরা মাজা গোলা করে একটা ট্যাক্সি খুঁজছে যাতে ওরা ভাবছে। তাহলে দেখ একটা জিনিস তো সবাইকে বলছে যে আমরা তো শিক্ষিত মানুষ, আমরা নিজেদেরকে তো শিক্ষিত বলে দাবি করছি, তুই আমি আমরা সবাই, কিন্তু অনেক সময় দেখবি রাস্তার মধ্যে এরকম অনেক গরিব মানুষ পড়ে থাকে। কেউ দেখবি না খেয়ে পড়ে আছে, কেউ হয়তো মাথা ঘুরে পড়ে আছে। আমরা তো শিক্ষিত, আমাদের জামায় নোংরা লেগে যাওয়ার ভয় আমরা সেই মানুষগুলোকে দেখি একবার শুনেও দেখতে চাই তাদের বেঁচে আছে, মানুষটার মধ্যে আদৌ বেঁচে থাকার কোনো লক্ষণ আছে। এই যে ছেলেপেলেগুলো যারা এতক্ষণ ধরে সমাজের, যারা নীল রাজ্যের বাসিন্দা, যাদের জন্য পৃথিবীতে কিচ্ছু নেই, এমনকি তাদের নিজেদের বাড়িতে ঘরটুকু নেই, যাদের কাছে কোনো অ্যাম্বিশন নেই, যাদের কাছে কোনো নেতা নেই, যাদের কাছে জীবনে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, কিছু নেই, যাদেরকে তারা অনুসরণ করবে, যাকে তারা ভালোবেসে নিজেদের জীবনটাকে নিজেকে কিছু নেই। সেই মানুষটাও দেখ, সেই মানুষগুলোই দেখ আজকে ওই যে কি, যাকে গলা পাকিয়ে গেছে, যার শরীরে ধাক্কা লেগে,
মানুষটাকেই তারা জীবনের একটা লক্ষ্য খুঁজে পেয়েছে ওর মধ্যে, যাই হোক, এই মানুষটাকে বাঁচাতে হবে যেমন ভাবেই হোক। কে লোক কি নাম কি বৃত্তান্ত তার কিচ্ছু জানার প্রয়োজন নেই ওদের। খালি ওদের একটাই অ্যাম্বিশন, এই মানুষটাকে ধাক্কা লেগেছে, বাঁচাতেই হবে যেন তেন প্রকারে। তাহলে এই জায়গাতে এই যে বাউন্ডুলে ছেলেগুলো কোথাও একটা গিয়ে যেন শিক্ষিত ভদ্র সমাজের থেকে একটু নিজেদেরকে আলাদা করে তোলে। এটাও এক ধরনের ভদ্রতা। আমরা এতক্ষণ আগে যে কবিতায় কিছু লাইন পড়েছিলাম না, এই শব্দগুলোকে দিয়ে ভদ্রতা প্রকাশ করা হয়, এই ভদ্রতা প্রকাশটা কিন্তু এই সব দিয়ে কিন্তু বাবা আসে না। এইগুলো দিয়েও কিন্তু ভদ্রতা আসে। আমরা মানুষ, মানুষ হয়ে যদি মানুষের কাছে না দাঁড়াতে পারি তাহলে সে ভদ্রতার কোনো মূল্য নেই। এই মূল্যটাই কিন্তু এই টোকা টোকা কপাল সোনা সোনা প্যান্ট পরা। তাই চেঁচিয়ে উঠলো সমস্বরে আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও স্বাধীনতাকে বাঁচাতে গিয়ে আমি, ওরা যখন দেখলো ওই লোকটাকে যখন পাঁজা গোলা টেনে করে তুলতে গিয়ে যে লোকটার মধ্যে এখনো কখনো প্রাণ রয়েছে, তা মারা গেছে, ওরা তখন ওটাতেই খুব আনন্দ পেয়েছে। আর লেখক লেখক তোর আমার মনে, বিশাল কে, তার মাইক অন আছে, এটা অফ করো। বিশালকে মাইক অফ করো। হ্যাঁ, তো লেখক দেখ তখন কি বলছে, এই লাইনটা ভালো করে দেখ, রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কিন্তু তোর আমার মতো ভদ্রলোকেরা ওই গরিবের রক্ত নিজের জামা থেকে লাগাতে চাইবে? নেমে গেছে। তারপর সহসা সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠলো এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত সংশোধন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। মানে কবি যখন দেখছে যে লেখক মানে যারা ওখানে ওদেরকে বাঁচাতে এসছে, যে ভিখারি গুলোকে বাঁচাতে এসছে, যারা যখন দেখলো যে ওর মধ্যে এখনো পর্যন্ত প্রাণ রয়েছে, এটা দেখার পরে ওরা কিন্তু রীতিমতো একেবারে আনন্দ হয়ে উঠে। মানে ওদের কাছে একটাই জিনিস যে প্রাণ তো আছে, খেতে পাক না পাক, বাড়ি থাকুক না থাকুক, যাই থাকুক, প্রাণ আছে মানে তার একটা অস্তিত্ব। প্রাণ আছে মানে যাক, আছে তো একটা মানুষ, এটাই অনেক তাদের কাছে। ফিরে আসতেই দেখি গলির মোড়ের কাছে সেই সূক্ষ্ম বৈরাগ্য বিদীর্ণ করা করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা মরমরে চলেছে। গাছটা আমরা কবিতা শুরুতে দেখেছিলাম, সেটাতে গাছটাতে গাছে পাতা দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠতে উঠতে শুরু করেছে কলকণ্ঠের গাছ, স্নেহার তো দীর্ঘ ছায়া। এখানে কবি বলছে যে যখন সে আবার অনেকদিন পরে যখন সে আবার ফিরে এসছে ওই রাস্তাতে, আবার ওই সময়টা পেরিয়ে আবার যখন ধীরে ধীরে বসন্তকালটা যখন চলে এসেছে, ধীরে ধীরে গাছের পাতা যখন গাছে যখন পাতা গজানো শুরু করেছে, তখন সে গাছ থেকে আবার ফুল গজাচ্ছে, সুন্দর গন্ধ ছড়াচ্ছে, পাখিরা আবার এসে ওর মধ্যে বসেছে। ধীরে ধীরে পত্র পুঞ্জে ফেলেছে নির্ঘাত দীর্ঘ ছায়া। গাছে যখন পাতা থাকে, সেই পাতা দিয়ে যখন গাছটা পুরো ঢেকে যায়, তখন যে ছায়াটা আমরা দেখতে পাই, যেন মনে হয় যেন কেউ স্নেহের আদর যেন আমাদের মধ্যে দিয়ে সেই ছায়াটা যেন আমাদের উপরে যেন রেখে দিয়েছে, কেউ যেন ছাতা ধরে রেখে দিয়েছে বড়। দেখবি আমরা খুব রোদের মধ্যে দিয়ে যখন গাছের তলায় এসে দাঁড়াই, ওদের দেখবি শরীরটা একেবারে ঝিরিয়ে গেলে যেন মনে হয় কেউ স্নেহ দিয়ে সেই ছায়াটাকে দিয়েছে। যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে এসে কত মাধুর যে বৃষ্টি হয়, প্রাণ প্রাণ ওই প্রাণই আসলে এক ভয়ে আশা। লাস্ট লাইনে কবি কি বলছে দেখ, যে একটা প্রাণ, একটা প্রাণ মানুষ যতদিন থাকে, মানুষ ভেঙে যাওয়া জিনিসপত্র নিজেকে গজিয়ে থাকে। একটা প্রাণ যদি থাকে তাহলে যে কোনো খারাপ সময় থেকেও মানুষ ভালো সময় দেখতে পারে। ঠিক আছে, প্রাণ থাকাটা জরুরি। আমি তুমি বা কোনো ভদ্র সমাজ হয়তো যেটা বুঝতে না পারে, সেটা হয়তো ওই চোঙা চোঙা প্যান্ট পরা ঠোকা ঠোকা কপাল ওলা ছেলেগুলো বুঝতে পেরেছে। কিন্তু যাক, প্রাণ তো আছে, এটাই অনেক।
প্রাণ থাকলেই আবার আমরা নতুন করে বাঁচতে পারবো, নতুন করে সবকিছু তৈরি করতে পারবো। যখন আমরা গাছটাকে দেখেছিলাম জীর্ণ হয়ে গেছে, রিক্ত হয়ে গেছে, সিক্ত হয়ে গেছে গাছটা, কিন্তু গাছটার মধ্যে প্রাণ ছিল। প্রাণ ছিল বলেই গাছটায় আবার পাতা গজিয়েছে, সেই গাছে আবার দেখ ফুল ফুটেছে, আবার সেখানে পাখি এসেছে, আবার সেখানে অনেক সুগন্ধ ছড়িয়েছে, আবার সে মানুষকে ছায়া দিচ্ছে। কারণ মানুষের গাছটার মধ্যে প্রাণ ছিল। ঠিক আছে? কবিতাটা বুঝতে কারোর কোথাও কোনো অসুবিধা হয়েছে? বল। একদম পরিষ্কার তো সবার কাছে? কেমন লাগলো কবিতাটা? দারুণ। ঠিক আছে, ঠিক আছে।